হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রিয়াক্ট যে সিরিজের যে ভিডিওগুলো আমরা দেখছিলাম সেখানে আজকে আমরা দেখব ইউজ ইফেক্টের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ইউজ করতে পারি ইউজ ইফেক্ট, তো সেই বিষয়টা। তো তারও আগে ছোট্ট একটা জিনিস আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিতে হবে, না হলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তো চলুন স্টার্ট করি। তো গত দুটো ভিডিওতে অলমোস্ট আমরা প্রায় ১ ঘন্টা ধরে কিন্তু ইউজ ইফেক্ট নিয়ে পড়েছি। এবং সেখানে আমি ডিসকাস করেছি যে কখন কিভাবে ইউজ করতে হয়। যে কোয়েরির সঙ্গে কম্পেয়ার করে দেখেছি। তো এখন মোটামুটি আমাদের ইউজ ইফেক্ট নিয়ে চলবে কাজ। তো এখন আমি আপনাদের যে বিষয়টা এখানে দেখাতে চাইছি সেটা হলো, আমি এটাকে জাস্ট একটু ওপেন করে নিই। আচ্ছা, এখানে একটা ছোট্ট টার্ম আমাদের জানতেই হবে, না শিখলে নয়। সেটা হলো হোয়াট ইস আ সাইড ইফেক্ট ইন রিঅ্যাক্ট। তো সাইড ইফেক্ট বলে একটা টার্ম আপনারা শুনবেন, বহুবার শুনবেন। তো সেই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাইছি আপনাদের সঙ্গে। তো একটা সাইড ইফেক্ট হলো একটা কোড, স্পেশাল কাইন্ড অফ কোড বলতে পারেন। যে কোডটা কি হবে? এফেক্ট সামথিং আউটসাইড দ্য কম্পোনেন্ট অর রিঅ্যাক্টস টু সামথিং আফটার দ্য রেন্ডার। আমাদের যখন সাইটটা রেন্ডার হয়ে যাচ্ছে, তো রেন্ডার হয়ে যাওয়ার পরে আমাদের ইউআই গুলো যখন ব্রাউজারে চলে আসে, তারপরে যে কোডটা আমাদের স্পেসিফিক্যালি যদি আমি বলি যে বাইরে থেকে আসছে বা ডেটাবেস থেকে আসছে, এপিআই থ্রু থেকে আসছে, সেটা হলো একটা আ উদাহরণ। ঠিক আছে? সাইড ইফেক্টের। তো এখানে আমি এক্সাম্পল দিয়ে রেখেছি, যেমন ফেচিং এপিআই ডেটা। আচ্ছা, এপিআই নিয়ে যদি আপনারা কাজ না করে থাকেন, তো আগে এপিআই শিখতে হবে আপনাদের। এপিআই থেকে কিভাবে ডেটা নিয়ে আসতে হয় ফেচের মাধ্যমে। তো সেটা অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টে আছে। তো সেখানে সেটা দেখতে হবে আপনাকে। আ তারপরেই কিন্তু আজকের ভিডিওটা আপনারা ফলো করতে পারবেন। ওকে? তো এটা কখন হচ্ছে? যখন আমাদের পেজ লোড হয়ে যাচ্ছে, এটা অ্যাসিং কাইন্ড অফ কোড, মানে আমাদের যাবতীয় যে কোডগুলো জাভাস্ক্রিপ্ট এর যে বেসিক যে আমাদের এই ইউআই গুলো যখন লোড হয়ে যাচ্ছে, তো সেটার সঙ্গে কিন্তু এটা হয় না। কারণ এটা হলো একটা অ্যাসিং কোড, আমাদের সিনক্রোনাস নয় এটা। এটা আমাদের আ আসতে সময় লাগে সার্ভার থেকে। তো ডেটাবেস থেকে আসতে সময় লাগছে। তো সেইগুলো হলো কিন্তু অ্যাসিনক্রোনাস কোড। তো এছাড়াও কি আছে? সেট টাইম আউট, সেট ইন্টারভাল, ঠিক আছে? এগুলো হতে এই ঘটনাগুলো ঘটতে একটু সময় লাগে। তারপর আপনি যদি ডাইরেক্ট ডম ম্যানিপুলেশন করেন, যেমন ডকুমেন্ট ডট টাইটেল, আপনি টাইটেল চেঞ্জ করতে চাইছেন, মানে বা আপনি হয়তো নিজে থেকে ডমটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন। তো সেক্ষেত্রে এ এই সাইড ইফেক্ট ঘটনাগুলো ঘটে। এছাড়াও আর কি ঘটে? যেমন আপনি অ্যাড ইভেন্ট লিসেনার লাগাবেন যখন উইন্ডো রিসাইজ বা উইন্ডো স্ক্রল করছেন। যেমন আমরা থাকে না ওয়েবসাইটে ব্যাক টু টপ, এরকম একটা ছোট আ বা বাটন থাকে আপ অ্যারো দিয়ে, যেখানে আমরা ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা একদম উপরে চলে যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রাউজার লেভেল যেহেতু টাস্ক, তো সেই কাজগুলো আমরা যেহেতু নিজেরা হ্যান্ডেল করি, ডাইরেক্ট ডম ম্যানিপুলেট করি। তো সেই সময় কিন্তু আমাদের এই আ ইউজ ইফেক্ট, এই যে হুকটা আছে সেটা আমরা কাজে লাগাবো। তো এই ঘটনাগুলোকেই বলা হচ্ছে সাইড ইফেক্ট। ঠিক আছে? এই টাইপের কাজগুলোকে বলা হচ্ছে সাইড ইফেক্ট। You can think of it as a task that happens after render, like a reminder to browser. ঠিক আছে? ব্রাউজারকে আমরা বলে দিচ্ছি যে আ তুমি ইউআই তো রেডি করেছো। তো কিছুক্ষণ পরে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। তো সেটাই হলো আমাদের সাইড ইফেক্ট। তো মেন্টাল মডেল কি? যেমন একটা ইউআই লোড হয়ে যাচ্ছে। তারপরে রিঅ্যাক্ট আ বেসিক্যালি রেন্ডার করছে এই জিনিসটাকে। তারপরে আমাদের যে ইউজ ইফেক্ট সেটা কিন্তু কাজে আসে। ঠিক আছে? তো এখান থেকে কথাটা আসছে ডু সাইড জবস। তো সাইডের যে কাজগুলো সেটা। তো এটাই হলো সাইড ইফেক্ট। এখন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। অনেকের হয়তো একটু আ ডিফিকাল্ট মনে হতে পারে যে এই ইউআই ব্যাপারটা কি? ইউআই জিনিসটা তো ক্লিয়ার হলো না। তো সেই জিনিসটা একটু দেখিয়ে দিই। এইগুলো একবার যদি ক্লোজ করি, সেইগুলো আবার ওপেন হয়ে যায়। এই ফাংশন গুলোকে আমরা যেহেতু একটা ফাইলে কাজ করছি, প্রচুর এখানে আমার ফাংশন হয়ে গেছে। তো এই ফাংশন গুলোকে আমি ক্লিয়ার করতে যাচ্ছি। তো সিম্পল একটা জিনিস খেয়াল রাখুন। আমি যদি এখানে একটা H1 লিখি, তো এটা হলো একটা বলতে পারেন একটা ইউআই। ঠিক আছে? একটা সবথেকে সিম্পল একটা কম্পোনেন্ট, তাই না? একটা H1 টাইপ। তো এর ভিতরে আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? হ্যালো, এরকম করে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এটা কি হলো? এই যে হ্যালো ওয়ার্ল্ড যে অংশটুকু, এটা হলো একটা ডেটা। কি রকম টাইপের ডেটা? এটা হলো ফিক্সড। ঠিক আছে? স্ট্যাটিক ডেটা, মানে চেঞ্জ হবে না। কখনোই চেঞ্জ হওয়া সম্ভব নয়। এটা কারণ আমি নিজে থেকেই এটা লিখে রেখেছি। তো এই যে H1 টা, H1 এর সঙ্গে আমি যে এই যে ডেটাটা আমি নিজে লিখে রেখেছি, এই যে টেক্সট নোড যেটা বলছে, তো এই ওভারঅল জিনিসটা হলো একটা ইউআই। ওকে?
তো এরকম ইউআই এরকম মিনিমাম একটা ইউআই হতে পারে, আবার একাধিক ডিভ মিলিয়ে একটা ইউআই হতে পারে। তো ইউআই তৈরি করতে গেলে এরকম ছোট, ছোট আমাদের এলিমেন্টের প্রয়োজন, তাই না? এখন যদি এরকম হয় যে সাপোজ আমার এখানে ডেটা নেই। আমরা জানি না যে ডেটা কি আসবে। তো আমরা এইভাবে নিয়ে আসছি ডায়নামিক্যালি আমি লিখে রেখেছি যে আমার কিছু পোস্ট আছে, সেখান থেকে পোস্টের টাইটেল আসবো। তো আমাদের এখানে একটা পোস্ট আছে, সেই পোস্টের থেকে টাইটেল আসবে। তো সেটা আমরা দেখব যে এই পোস্ট ভ্যারিয়েবলটাই বা আসবে কোথা থেকে, আর পোস্টের মধ্যে টাইটেলই বা আসবে কোথা থেকে, সেটা আমরা পরে দেখে নিচ্ছি। তো এখন এই যে পোস্টের ভিতর থেকে যে টাইটেলটা আসছে, মানে পোস্টের ভিতর থেকে যে টাইটেলটা আসছে সেটা কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? তার মানে এরকম H1 কিন্তু একাধিক তৈরি হয়ে যাবে আমাদের। একাধিক এরকম তৈরি হবে লুপের মাধ্যমে। লুপের মাধ্যমে সেটা আমরা তৈরি করে নেব। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু লিখে রেখেছি যে পোস্ট ডট টাইটেল। তার মানে এখানে ডায়নামিক্যালি কনটেন্ট জেনারেট হবে। আল্টিমেটলি ব্রাউজারে যখন আমরা দেখব তখন কিন্তু পোস্ট ডট টাইটেল দেখব না। তার বদলে অ্যাকচুয়াল কনটেন্ট দেখব। তো সেটা কি সঙ্গে, সঙ্গে এসছে? না, সেটা আমরা কিন্তু ফেচ করিয়ে নিয়ে এসছি। অন্য সার্ভার থেকে গিয়ে নিয়ে এসছি। তাই না? তো আমরা সার্ভার থেকে ডেটা নিয়ে এসছি। তো সেই ঘটনাটা কিন্তু একটু পরে ঘটছে। তো সেইজন্যই আমাদের ইউজ ইফেক্ট এর প্রয়োজন হচ্ছে। তো এই যে সামান্য কিছু পরে ঘটছে, অন্য জায়গা থেকে আসছে, ডেটাটা ফিল করছে। এটা ইউআই এর সঙ্গেই আসেনি। ইউআই এর সঙ্গে যদি আসতো, ইউআই এর সঙ্গে কোনটা ছিল? বলুন তো ইউআই এর সঙ্গে কোনটা ছিল? ইউআই এর সঙ্গে এটা ছিল। আমি যখন ইউআই এর সঙ্গে এটা লিখে দিয়েছি, তো এখানে ইউজ ইফেক্ট এর কোনো জায়গা নেই। তো এখানে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। তো ডাইরেক্ট টেক্সট কনটেন্ট রয়েছে। এটা সাইড ইফেক্ট নয়। তো এটা যদি এখন ডাইনামিক্যালি আনতে হতো, আমরা এপিআই থেকে নিয়ে আসতাম বা ডেটাবেস থেকে নিয়ে আসতাম, তখন এটাকে আমরা বলতাম যে এটা একটা সাইড ইফেক্ট। এটা পরে গিয়ে কনটেন্টটা জেনারেট হবে। এখন দুটোরও ঘটনা ঘটতে পারে যে ডেটা আসতেও পারে, আবার নাও আসতে পারে। কেন আসবে না? হয়তো সার্ভার এরর আছে বা আমাদের কোডের মধ্যে কোনো বাগ আছে। হয়তো আমরা যে রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন হয়তো নেটওয়ার্ক ফেলিওর হয়ে গেছে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি দেখি? লোডার বা লোডিং হচ্ছে। ওকে। তো আমরা লোডিং এর ব্যাপারটাও দেখব। তারপর অনেক সময় দেখবেন যে এরকম একটা স্কোয়ার বক্স আছে, বিশেষ করে Facebook বা আপনি Flipkart, Amazon এসব ক্ষেত্রে দেখবেন যখন নেটওয়ার্ক স্লো থাকে, একটা এরকম বক্স দেখায়। তারপরে এরকম একটা অ্যানিমেশন টাইপের হতে থাকে। ঠিক আছে? এরকম কন্টিনিউয়াসলি এরকম একটা অ্যানিমেশন হতে থাকে। তো দেখে মনে হয় যেন কনটেন্ট আসছে। কিন্তু অ্যাকচুয়ালি কনটেন্ট না, ওটা জাস্ট একটা অ্যানিমেশন। তো ওটাকে বলা হয় শিমার। ঠিক আছে? শিমার অ্যানিমেশন। এই শিমার অ্যানিমেশন অথবা আমরা স্কেলিটন লাগাতে পারি। ঠিক আছে? SKELETON স্কেলিটন এরকম লাগাতে পারি। তো এটা অ্যানিমেটেড ওয়েতে আমরা করতে পারি। সেটা কিভাবে করব পরে দেখে নিচ্ছি আমরা। তো আজকে আমরা যে বেসিক জিনিসটা দেখতে চাইছি সেটা হলো আমরা ডেটা ফেচ করে নিয়ে আসবে। তো ডেটা ফেচ করে নিয়ে আসার জন্য আমার কাছে একটা লাগবে। আ আমি এখানে ওপেন করে নিচ্ছি। বেসিক্যালি আমার হ্যাঁ, এই যে এই ফেচ আমার সেটার প্রয়োজন হবে। ঠিক আছে? আমরা এই এপিআই থেকে নিয়ে আসবি। তো আমরা এই এপিআই থেকে যখন ডেটা নিয়ে আসবো, ডেটা নিয়ে এসে এখানে আমরা রেন্ডার করিয়ে দিব। তো আমরা খুব শীঘ্রই এখানে একটা আ ফাংশন বানিয়ে নিচ্ছি। যে যেকোনো ফাংশন আমরা ক্রিয়েট করতে পারি। এটার নাম রাখলাম আমি ফেচ পোস্টস। আমরা অনেকগুলো পোস্ট নিয়ে আসবো। আ তো সেই পোস্ট আনার জন্য আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে? তো এখানে ফেচ লিখলাম। ফেচ লেখার পরে আমাদের এটা আমি দিয়ে দিলাম। এখানে প্লেস করলাম। ওকে? এরপরে লিখলাম ডট দেন দেওয়ার পরে আমাদের কি আসবে? রেসপন্স আসবে। এখানে আমরা কল ব্যাক ফাংশন ইউজ করছি। ঠিক আছে? এই সমস্ত জিনিস আপনাদের জানা আছে। আ আমাদের রেসপন্স ডট জেসন আমরা জেসনে কনভার্ট করে নিলাম। এটাকে জেসনে কনভার্ট করার পরে আমাদের এবার অ্যাকচুয়াল ডেটা পাওয়ার সময় এসছে। দেন ডেটা আবার একটা কল ব্যাক ফাংশন। আচ্ছা, এখন এই ডেটাটাকে আমরা কোথায় রাখবো? তাই না? ডেটাটাকে আমরা কোথায় রাখবো? তো এই ডেটাটাকে আমরা রাখবো অ্যাকচুয়ালি আমাদের একটা ভ্যারিয়েবল প্রয়োজন। ঠিক আছে? তো সেই ভ্যারিয়েবলটার আমি নাম রাখছি কনস্ট। এটাকে আমাদের ইউজ স্টেট। আমাদের ডেফিনিটলি ভ্যারিয়েবল যখন স্টেট ইউজ করতে হবে। তো আমরা যে পোস্ট যেগুলো পাবো না, এখান থেকে পোস্টগুলো কিন্তু আমরা অ্যারে আকারে পাবো। তো সেইজন্য আমরা একটা ব্ল্যাংক অ্যারে নিচ্ছি। ইনিশিয়ালাইজ করছি ব্ল্যাংক অ্যারে দিয়ে। ঠিক আছে? ব্ল্যাংক অ্যারে দিয়ে। এখন আমাদের ভ্যারিয়েবল হলো পোস্ট আর আরেকটা হলো সেভ পোস্ট। তো এটা কি হলো? এটা সেই ভ্যারিয়েবলটা হলো। আর এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করার জন্য এই ফাংশনটা হয়ে গেল। ঠিক আছে? তো এখন আমরা এখানে লিখে দিলাম পোস্টস।
সরি, এটা হলো সেট পোস্টস, এর মধ্যে আমরা রেখে দিলাম ডেটা। ঠিক আছে, এর মধ্যে আমরা এই যে ডেটাটা, এই ডেটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই ডেটাটা চলে যাবে কোথায়, এই পোস্টের মধ্যে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই পোস্ট আমরা এখন ইউজ করিনি, সেই জন্য এরর আসছে। তো এরর না, মানে একটা ওয়ার্নিং দিচ্ছে, সেটা আমরা দেখে নেব যে কি ইউজ করি। কিন্তু এই ঘটনাটা আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম যে এটা কিন্তু একটা সাইড এফেক্ট। তো এটা করার জন্য আমাদের ইউজ করতে হবে কিন্তু ইউজ এফেক্ট, তাই না? কন্ট্রোল এক্স আমরা ইউজ করব, ইউজ এফেক্ট, ইউজ এফ, এর মধ্যে একটা কল ব্যাক ফাংশন ইউজ করছি। এবার জাস্ট এখানে কল ব্যাক ফাংশনের পরে আচ্ছা কি লেখার কথা ছিল আমাদের, এই যে এরকম লেখার কথা ছিল, তারপরে কমা, আর এখানে হলো ডিপেন্ডেন্স, তাই না? এটা হলো ডিপেন্ডেন্সি অ্যারে। ঠিক আছে, তো এই যে কল ব্যাক ফাংশন যেটা আমরা ইউজ করলাম, এই ফাংশনের মধ্যে এটাকে প্লেস করে দিই। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ডেটা চলে এসছে। আচ্ছা, এবার আপনারা হয়তো কেউ খেয়াল করেছেন যে আমি গত যে ভিডিওগুলো ছিল ১ম দেখবেন যে আমি এখানে রিঅ্যাক্ট ইউজ করছিলাম। রিঅ্যাক্ট ডট এভাবে ইউজ করছিলাম। কারণ বলেছিলাম যে আমরা প্রপার সেটআপ করিনি, তো আমাদের এখান থেকে রিঅ্যাক্ট এর মাধ্যমে এটাকে নিতে হবে। তো মানে রিঅ্যাক্ট যে অ্যাকচুয়াল যে অবজেক্টটা সেটা আমাদের নিতে হবে। কনস্ট্রাক্টর যে ফাংশনটা সেটা নিতে হবে। তো এখানেও তাহলে আমাদের রিঅ্যাক্ট লেখার কথা। কিন্তু আমি যদি এখানে রিঅ্যাক্ট না দিই, তা সত্ত্বেও আমার কাজ করবে। কেন কাজ করবে? সেটা আমি এখন একটু দেখাচ্ছি। কারণ আমি এটাকে ডিস্ট্রাকচার করে দিচ্ছি। ঠিক আছে? আমরা একদম ১ নম্বর লাইনে। কারণ আমাদের কোড বড় হচ্ছিল। ১ম আমরা লিখছিলাম, তাতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন কোড অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, অনেক কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমি কি করেছি? React এর ভিতর থেকে ইউজ স্টেট, ইউজ রেট, ইউজ এফেক্ট আর ফ্র্যাগমেন্ট। যেমন আমরা লিখছিলাম react.fragment। তো ফ্র্যাগমেন্ট যেখানে প্রয়োজন হবে, আমাদের react.fragment লেখার প্রয়োজন নেই। আমরা ডাইরেক্ট ফ্র্যাগমেন্ট দিয়ে দেই। ওকে? তো আমরা এটাকে ডিস্ট্রাকচার করে রেখেছি অবজেক্ট থেকে। তাহলে আমাদের শুধুমাত্র এইগুলো ফাংশনগুলোর নাম লিখলেই চলছে। ওকে? তো এখন এই ইউজ ইফেক্ট চলে এসছে। এখন এই যে পোস্ট আছে, এই পোস্টের মধ্যে সমস্ত ডেটা আছে। ওকে? তো সেখান থেকে আমরা একটা কাজ করি। আপাতত এখান থেকে রিটার্ন করে দিই। হ্যাঁ, আমি কিন্তু ফেচ পোস্ট এর মধ্যে কিন্তু আছি। রিটার্ন করে দিচ্ছি আমি আপাতত এখান থেকে ফ্র্যাগমেন্ট লিখে নিই। ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট। এর মধ্যে আমরা লিখে দিই h1। হুম, এরকম হ্যালো লিখে রাখি। আমরা আগে সবার ১ম এ দেখি যে এই কম্পোনেন্টটা এখানে আসলে কি হচ্ছে। আমি ব্যানারের নিচেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি এখানে ব্যানারের নিচে দিয়ে দিই। তো এট লিস্ট দেখি আমরা যদি হ্যালো দেখতে পাই তাহলে ঠিক আছে। এখান থেকে তারপর আমরা এলো। তারপরে ইউজ ইফেক্ট এর কি কাজ আছে সেটা আমরা বুঝে নিচ্ছি। এই যে এখানে হ্যালো চলে এসছে। আচ্ছা একটু চেঞ্জ করে দেখি যে হ্যালো, হ্যালোস এরকম লিখে দেখি। লিখে পাবলিশ। ওকে? তো সমস্ত ডেটা এসছে। এখন আমাদের এই পোস্টের মধ্যে ডেটা আছে, আমি সেটা এক্ষুনি প্রমাণ করে দেখাচ্ছি। তো তার আগে আমরা একটু প্রপার সেটআপ করে নিই। কারণ আমি আ একটু প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে লিখতে পছন্দ করি। ওকে? তো আমি ক্লাস নেম লিখছি আ PT5, PD5 মানে প্যাডিং, যেহেতু আমি বুটস্ট্র্যাপ ইউজ করছি, তো আমি বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে ইউজ করে নিচ্ছি। আর অনেকের এটা কোয়েশ্চেন থাকে যে সবাই সবকিছু তো দেখিয়ে দেয়। কিন্তু অ্যাকচুয়াল প্রপার ওয়েতে যে সেটআপটা সেটাই দেখান। তো আমার আদার্স যে ক্লাস লেখার দরকার বা কন্টেইনার লেখার দরকার, তো সেই সমস্ত বিষয়গুলো কেউ কখনো দেখায় না। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেই বিষয়গুলো দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু প্রপার সেটআপ করে আমি এখানে দেখাচ্ছি। ওকে? আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টা। ভিডিওটা একটু লেন্দি হতে পারে কিন্তু আপনার কাজে লাগবে এটা। তো যেমন আপনি HTML লেখেন তেমন লিখতে থাকুন HTML। আচ্ছা, কন্টেইনার হয়ে গেল। এবার কন্টেইনার হওয়ার পরে আমাদের কি দরকার না? রো। তো কারণ রো এর ভিতরে আমি ৪ খানা, এখানে দেখুন যে ৬ টা আছে। তো আমি ৩ টে রাখতে চাইছি। তার মানে আমার কল4, কল4, কল4 এইভাবে লাগবে। তো কলাম 4 যেটা আসছে, তো কলামটাকেই তো আমার রিপিট করতে হবে, তাই না? এখন কলামের ভিতরে আ আমি কার্ড ইউজ করব। তো কলামটাকে যেহেতু রিপিট করতে হবে, তাহলে আমার কি দরকার? আমার লুপের দরকার। তো লুপ লিখতে গেলে লুপ তো জাভাস্ক্রিপ্টের জিনিস। তো জাভাস্ক্রিপ্টের জিনিস মানেই হলো আমাকে এরকম কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা কিন্তু আমরা জানি। তো এখন আমরা কি করব? জাস্ট সিম্পল পোস্ট লিখব।
কারণ আমার এই পোস্টটা দেখুন এটা এখন কালারটা ফেরত চলে এসছে। আমি যতক্ষণ এটা লিখিনি এটা কেমন ডাল হয়েছিল, তাই না? এখন যে আমি পোস্টটাকে ইউজ করছি কারণ আমার পোস্টের মধ্যে সমস্ত ডেটা আছে। পোস্ট ডট ম্যাপ, এখন ম্যাপের মধ্যে কি লিখতে হয়? কলব্যাক ফাংশন দিতে হয়, সেটাও আমরা জানি। ওকে? তারপর আমি এখান থেকে রিটার্ন করব, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম। এর মধ্যে আমরা কি পাবো? পোস্টস পাবো। ঠিক আছে? অনেক পোস্ট আছে। তো পোস্টের ভিতর থেকে আমরা সিঙ্গেল পোস্ট পাবো। তো যেহেতু একটাই প্যারামিটার আমার এই ব্র্যাকেট দেওয়ারও প্রয়োজন নেই। এখন আমরা কি করব? এর মধ্যে এসে সমস্ত পোস্ট যেমন আছে আমরা এখানে লিখব ডি ক্লাস নেম কার্ড। আমরা কার্ড ইউজ করছি ডি। ওকে? তারপরে ভিতরে আছে কার্ড, বডি, এগুলো বুটস্ট্র্যাপে সবকিছু আছে। আপনাদের জানা থাকার কথা। আমি সেইভাবেই চলছি। এখন আমার এই যে পোস্ট যে ভ্যারিয়েবল আছে, এই পোস্টের মধ্যে কিন্তু আ আমার বাঞ্চ অফ পোস্ট এখানে রাখা আছে। ঠিক আছে? তো সেই পোস্টগুলো এখান থেকে আসছে অ্যাকচুয়ালি। তো ঠিক আছে আমি একবার আপনাদেরকে দেখিয়ে নিই। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। এই যে দেখুন, এই পোস্টগুলোর মধ্যে না আমি লিমিট ৬ টা দিয়েছি তো সেইজন্য ৬ টা এসছে এখানে পোস্ট। তার মধ্যে আছে দেখুন এই যে আইডি আছে, দেখতে পাচ্ছেন? যে ইন্ডিভিজুয়াল পোস্টের মধ্যে একটা টাইটেল আছে, একটা বডি আছে। ওকে? তো আমি এই টাইটেল গুলোকে নিচ্ছি। তো এই পোস্টের মধ্যে আছে। তো আমি এখানে নিয়ে নিলাম পোস্ট, পোস্ট ডট টাইটেল। আচ্ছা। এতে শর্টকাটও করতে পারতাম, আমরা ডিস্ট্রাকচারও করতে পারতাম। সেটা কোনো বড় ব্যাপার না। ডট বডি। আমরা এখানে ডিস্ট্রাকচার করে নিতে পারতাম, অসুবিধা নেই। তো আমাদের রেজাল্ট আসা দিয়ে কথা। এই যে রেজাল্ট এসছে। কিন্তু আমাদের এখানে একটা আ সমস্যা হয়েছে। সমস্যাটা কি? আশা করি আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমি যেটা নিয়ে ডিসকাস করলাম অ্যাকচুয়ালি সেটাই আমি লিখিনি। কল এজি আ কল এজি পোর্ট ইনটু বা পোর্ট ডট কল এনডি পোর্ট ডট কল এসএম 12 এরকম দিয়ে দিলাম। ঠিক আছে? এবার এর ভিতরে কার্ড আমি প্লেস করে দিলাম। একটুখানি আমরা যদি ফরম্যাট করে বেটার ওয়েতে আমরা দেখতে পাবো। ওয়াও! তো আমাদের ৬ টা কার্ড চলে এসছে। আমি যদি এখান থেকে নাম্বারটা বাড়িয়ে দিই, আমি যদি 12 করে দিই, তাহলে আমাদের এখানে ১২ টা কার্ড আসবে। আর দেখলেন যে একটু সময় লাগলো কিন্তু, তাই না? তো ইউআই গুলো লোড হতে পারেনি। লোড হতে একটু সময় লেগেছে। আর প্রত্যেকটা কার্ড প্রত্যেকের সঙ্গে টাচ হয়ে রয়েছে। তো আমি চাইছি প্রত্যেকটা কার্ডের নিচে আমি একটু মার্জিন দিয়ে দিই। ওকে? এখন বুঝতে পারছি আমরা কার্ডগুলো সুন্দর হয়ে গেছে। আমাদের ডিজাইনের জন্য বেশি সময় লাগলো না। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে সহজেই করে ফেলতে পারতাম। মানে করে ফেলতে পারলাম। এখন অনেকের মনে হতে পারে যে টেলউইন্ড দিয়ে করলে কারো ভালো হতো। হ্যাঁ, সেটাও জানি ভালো হতো। কিন্তু আমরা তো আ মেইন ফোকাস সিএসএস নয়। একটা বেসিক স্ট্রাকচার দরকার হয়। তো এটা যখন করতে পেরেছি টেলউইন্ড দিয়েও আমরা করতে পারবো। এটা কোনো বড় বিষয় নয়। তো এখন না, এই যে সমস্ত যে কার্ডগুলো চলে এসছে, এই কার্ডগুলো এই পর্যন্ত সব ঠিক আছে। আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে সমস্ত কার্ডগুলো কিভাবে রিফ্লেক্ট হয়েছে। তো আমি কোডটা একবার একটু তাড়াতাড়ি ২ মিনিটের মধ্যে আ আমি জাস্ট ডিসকাস করে দিই এই বিষয়টা। ঠিক আছে? তারপরে আমরা ফার্দার আরেকটা বিষয় শিখতে হবে। আ আশা করি আমাদের এই ভিডিওটা আজকে আমার মনে হচ্ছে যে এই অবধি রাখা উচিত। কারণ একটু বেশি হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এই যে কার্ডটা আসছে না? এই কার্ডটা আসার সময় দেখুন একটু এই যে দেখলেন একটু সময় লাগলো না কার্ডগুলো জেনারেট হতে। তো সেটাকে আমরা কিভাবে আ একটু অপটিমাইজ করতে পারি। মানে একটু লোডার দেখাতে পারি। একটু ইন্টারেস্টিং লাগবে তাহলে ঠিক আছে? তো আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে আমরা কি করলাম। আমরা ১ম এ একটা কম্পোনেন্ট বানালাম। কম্পোনেন্টের নাম রাখলাম ফেচ পোস্ট। আর সেখান থেকে আমরা কি করেছি তার ভিতরে এসেই আমরা একটা ইউজ স্টেট নিয়ে নিয়েছি। কারণ, কারণ আমাদের যে ডেটাগুলো আমরা পাবো ইউজ ইফেক্ট এর মধ্যে যেটা লিখেছি অ্যাকচুয়ালি এটা এখান থেকে ডেটাটা দিচ্ছে। যেহেতু এই কাজটা করতে একটু সময় লাগে, এটা অ্যাসিং কোড সেইজন্য আমাদের ইউজ ইফেক্ট ইউজ করতে হচ্ছে। এটা তো কমপ্লিট বোঝা গেছে যে ফেচের সঙ্গে কিসের সম্পর্ক? ফেচের সঙ্গে কারণ ফেচ করে ডেটা আনতে সময় লাগে। তো এটা সময় সাপেক্ষ কাজ সেইজন্য আমরা ইউজ ইফেক্ট ইউজ করি। বোঝা গেছে? তো যেহেতু সময় লাগে অ্যাসিং কোড সেইজন্য আমরা ইউজ ইফেক্ট ইউজ করছি। এখন ইউজ ইফেক্ট এর সিনট্যাক্স কোনটা? সিনট্যাক্স হলো এতটুকু আর এখানে একটা ডিপেন্ডেন্সি আছে। তো এই ডিপেন্ডেন্সি আমাদের পরে কাজে লাগবে। এখন কাজে লাগবে না। কয়েকটা ভিডিও পরেই বুঝতে পারবেন যে এটা কেন ব্ল্যাংক থেকে যাবে নাকি এরকমই রাখবো বেসিক্যালি। আচ্ছা।
তো তারপরে এখন এই যে ডেটাগুলো রাখতে হবে। ফেচ করে তো ডেটা তো নিয়ে আসলাম। এই যে ডেটা তো আসলো, ডেটাটা রাখবো কোথায়? ডেটাটা রাখবো আমরা এর মধ্যে। ঠিক আছে? এর মধ্যে আমরা ডেটাটা রেখে দেবো। এই যে সেট পোস্ট এর মধ্যে আমরা যখন রেখে দেবো তখন এই ডেটাটা সোজা পৌঁছে যাবে এই পোস্টের ভিতরে। ঠিক আছে? এই পোস্টের ভিতরে যখন ডেটাটা পৌঁছে যাবে তখন আমরা এই পোস্টটাকে নিয়ে যা খুশি তাই করতে পারবো। কারণ এই পোস্টটা এখন কিন্তু আমাদের কাছে একটা অ্যারে। ঠিক আছে? এটা কোন অ্যারে বলুন তো? এটা হলো এই অ্যারেটা। এই যে, এই যে অ্যারেটা এসছে না? এই অ্যারেটা না। তো এই যে অ্যারেটা, এই অ্যারেটা আমরা লুপে ঘোরাচ্ছি। তো লুপে ঘোরানোর পদ্ধতি কোনটা? যে ম্যাথ সেটা আমরা জানি। আর এই যে বাকি যেগুলো দেখছেন এই যে ফ্র্যাগমেন্ট, সেকশন এই যে জিনিসগুলো এগুলো আনুষঙ্গিক জিনিস। মানে জাস্ট UI টা ঠিক করার জন্য। আমাদের জাস্ট এতটুকু কার্ডের প্রয়োজন। মানে এতটুকু কোড প্রয়োজন। এটাকে লুপে ঘোরানোর জন্য। ঠিক আছে? একবার যেই লুপ হয়ে গেছে তো এর মধ্যে সমস্ত টাইটেল বডি চলে আসছে। আচ্ছা আরেকটা জিনিস এখানে মিস হয়ে গেছে যেহেতু এরকম কার্ড একাধিক আছে তো এই কার্ডের মধ্যে আমাদের আরেকটা কাজ করা উচিত সেটা হলো কি। আমি যদি এখানে কি না লিখি তাহলে কিন্তু আমাদের এখানে একটা ওয়ার্নিং আসবে বা এরর আসবে। আমি একটু কনসোলে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার একটা কি ইউজ করা উচিত। যেহেতু আমরা একাধিক জিনিস ইউজ করছি। এই যে দেখছেন? এখানে একটা লিখেছে যে each child in a list should have a unique key prop. আমি কি prop মিস করে গেছি। তো এটাকেও না লিখতে হবে। কারণ এখানে কেন লিখছি? কারণ এই ডিপটাই রিপিট হচ্ছে, তাই না? এই ডিপের মধ্যে কি আছে না আছে আ এই রিঅ্যাক্ট দেখতে যাবে না। রিঅ্যাক্ট দেখবে যে এই ডিপটা রিপিট হচ্ছে। এই রিপিটের মধ্যে এই ডিপের মধ্যে আমরা যা খুশি লিখি। তো এই ডিপটা যেহেতু রিপিট হচ্ছে তো এখানেই আমাকে লিখতে হবে। কি লিখবো আমি? post.id post.id কেন লিখে দিচ্ছি? কারণ আমাদের দেখছেন যে এখানে এই যে ID1, ID2 তাহলে এটা ইউনিক জিনিস। তো সেজন্য আমরা post.id লিখেছি। এখন আমার এখান থেকে এরর চলে গেছে। ঠিক আছে? সেই এররটা কিন্তু আর নেই। আর আমার কার্ডগুলো ঠিকঠাক বসাচ্ছি। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখছি। আমাদের কমেন্টে জানান যে আপনারা কতটা কি বুঝতে পারলেন? নাকি অনেক বেশি কনফিউজড হলেন? তাহলে আমি আরো স্লো ডাউন করে দেব এই বিষয়টা। আজকের ভিডিওটা আ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি করবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।